শম্পা যে অর্ধেক গরু হয়ে গিয়েছিল সে একদিন খুব জোরে জোরে আওয়াজ করে আর ছটপট ছটপট করে। শম্পার শাশুড়ি মা রেখা দেবী জল আনতে গিয়েছিল কুয়াতে। সেখানে শম্পার আওয়াজ শুনে, আরে বৌমা, কেন এত চেঁচামেচি করছো? কি হয়েছে তোমার? চুপ করো, খাবার চাই, আসছি আসছি দিচ্ছি। কিন্তু শম্পা চুপ করার নাম নেয় না আর খুব জোরে জোরে চিৎকার মাচায় আর খুব ছটপট করে। আরে আজকে এই বৌমা এত চিৎকার কেন করছে? অন্যদিন তো খাওয়ার জন্য এত কিছু করে না। জায়গা দেখে আসি, কিছু অসুবিধা আছে নাকি? তারপর শম্পার শাশুড়ি মা রেখা দেবী শম্পাকে দেখতে শম্পার কাছে আসে। আরে বৌমা, কি হয়েছে তোমার? এত চেঁচামেচি কেন করছো? কোনো অসুবিধা হচ্ছে? শাশুড়ি মার কথা শুনেও গরু বৌমা চুপ হয় না আর খুব লাফালাফি করে। আরে কিছু তো অসুবিধা হচ্ছে না তো, বৌমা এত চেঁচামেচি করে না বা লাফায় কুদায় না দেখি। আরে বৌমার তো বাচ্চা হওয়ার কথা ছিল, এই গরু বৌমাও কি বাচ্চা দেবে নাকি? তাই জন্য এত ব্যথা হচ্ছে, তাই চেঁচামেচি করছে। হ্যাঁ নিশ্চয় এইটাই হবে। এক্ষুনি ছেলেকে ডাকি, না তো আমি একাই সামলাতে পারবো না। ওরে গণেশ, গণেশ, কোথায় আছিস? আয় তাড়াতাড়ি আয়, দেখ বৌমা কি করছে। গণেশ নিজের মায়ের আওয়াজ শুনে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে সেখানে চলে আসে। মা, মা, কি হয়েছে গো? এত চেঁচামেচি কিসের করছো? আরে গণেশ, দেখ না বৌমা বাচ্চা দেবে, তাই এত লাফালাফি করছে। খুব কষ্ট হচ্ছে মনে হয়, দেখ না কিছু করতে পারিস নাকি? আরে মা, আমি কি করে করব? আমি কি কোনোদিনও বাচ্চা জন্ম দিয়েছি নাকি? হ্যাঁ হ্যাঁ, তুই তো কিছু পারবেই না। নে নে, এক কাজ কর, ওই দেখ ওখানে ঘাসের ঝুড়িটা আছে, ওইটা বৌমার মুখের কাছে নিয়ে যা। যদি কিছু খেয়ে একটু ব্যথাটা কম হয়, আমি দেখছি বাকিটা। তারপর গণেশ সেই ঘাসের ঝুড়িটা নিয়ে শম্পার মুখের কাছে নিয়ে যায়। কই গো, নাও শম্পা, খেয়ে নাও একটু ঘাস, এতে থেকে যদি তোমার একটু ব্যথাটা কম হয়ে যায়। আরে বৌমা, একটু জোর লাগাও, দেখো এক্ষুনি বাচ্চাটা বেরিয়ে আসবে। জোর লাগাও বৌমা। গরু বউ খুব ব্যথায় ছটপট ছটপট করে আর চেঁচায়। তা করতে করতে একটুখানি বাচ্চাটা বেরিয়ে আসে। তা দেখে শাশুড়ি মা অনেক খুশি হয়। আরে বৌমা, বেরিয়েছে, একটু জোর লাগাও বৌমা, একটু জোর লাগাও, দেখো এক্ষুনি বাচ্চাটা হয়ে যাবে। গরু বৌমাকে খুব কষ্ট হয়, তাই করতে করতে শম্পা একবার জোর দেয় আর বাচ্চাটা বেরিয়ে আসে শাশুড়ি মার হাতে। শাশুড়ি মা তা দেখে খুবই খুশি হয়। আরে গরু বৌমা, দেখো টুকটুকে বাচ্চাটা বেরিয়ে এসছে, কি সুন্দর পারা হয়েছে। দেখ রে গণেশ, তোর ছেলে। এবার তো সমস্যা একটাই, একে দুধ কে খাওয়াবে, এই গরু বৌমা না কে? আসলে শম্পা অর্ধেক গরু অর্ধেক মানুষ কি করে হয়ে যায়, আর এই অবস্থায় একটা বাচ্চার জন্ম দেয় কি করে হতে পারে, জানার জন্য আমরা কিছুদিন আগে যাই ভিডিওর। গণেশ আর শম্পা এক দুজনকে ভালোবাসতো, তাই ওরা দুজনা মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়। বিয়ে করার পর সোজা গণেশ শম্পাকে নিয়ে নিজের ঘরে চলে আসে, গ্রামের বাড়িতে। মা, মা, কই গো, কোথায় আছো? এসো বাইরে। গণেশের মা রেখা দেবী গণেশের আওয়াজ শুনে তাড়াতাড়ি ঘর থেকে বাইরে আসে। বাইরে এসে দেখে, আরে গণেশ, এসেছিস বাবা? আরে গণেশ, তুই তো, কিন্তু এ কে? আরে মা, তুমি ঠিকই ধরেছো, এ তোমার বৌমা হয়। আজই আমরা বিয়ে করে সোজা ঘর নিয়ে এসেছি। আরে বাবা গণেশ, খুব সুন্দর বৌমা তো, কিন্তু বৌমার বাড়িতে কাউকে তুমি বলনি নাকি? আরে না মা, ওর বাড়িতে কেউ নেই আমার ছাড়া। আরে ছি 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 ছি, এরকম কথা বলে না বৌমা, আমি আছি তো তোমার মায়ের মতন, আজ থেকে আমি তোমার মা। এসো, চলো ঘরে চলো, বাইরে কেন দাঁড়িয়ে আছো? তারপর রেখা দেবী শম্পা আর গণেশকে নিয়ে ঘরের ভেতরে যায়। এক সকালে শাশুড়ি মা রেখা দেবী ঘরে চা বানায়, তখনই সেখানে তার বউ শম্পা এসে পড়ে। মা, মা, কি বানাচ্ছেন আপনি? আরে বৌমা, এসো এসো, চা বানাচ্ছিলাম, বসো দিচ্ছি। আরে মা, আমার থাকতে আপনি চা বানাচ্ছেন,
আসুন আপনি উঠুন, এখানে বসুন, আমি চা বানিয়ে খাওয়াচ্ছি। আরে না না বৌমা, এক্ষুনি তো তোমার বিয়ে হয়েছে, এখনো দেখো হাতে মেহেন্দির রঙও যায়নি, আর তুমি ঘরের কাজ করবে? না না, এখন কিছুদিন তুমি থাকো, আস্তে আস্তে সংসারের ভার নিও। আরে মা, এইসব কিছু হয় না, এইগুলো শুধু বলার কথা। আপনি এসে বসুন, আমি চা বানিয়ে খাওয়াচ্ছি। দেখুন কি সুন্দর চা বানাবো, খুব টেস্টি, একবার খাবেন তো বারবার চাইবেন। ও এইরকম কথা, আর তুমি শুনবেও না তো তুমিই বানাও। আমি আজকে তোমার হাতের চায়ের টেস্ট করে দেখি কেমন চা বানাও তুমি। তারপরে রেখা দেবী সেখান থেকে উঠে পিছনে খাটে গিয়ে বসে যায়, আর এইদিকে শম্পা গিয়ে চা বানাতে লাগে। কিছুক্ষণের মধ্যে শম্পার চা তৈরি হয়ে যায়। শম্পা চা নিয়ে শাশুড়ি মার কাছে আসে। এই নিন মা, টেস্ট করে দেখুন কেমন হয়েছে। রেখা দেবী চাটা টেস্ট করে দেখে। আরে বাবা বৌমা, খুব সুন্দর, এত সুন্দর টেস্ট চায়ের। আমি তো কোনোদিনও নিজের হাতে বানাতেই পারতাম না, না তুমি আসলে এই চা খেতেও পেতাম না। এইরকমই আস্তে আস্তে দিন ব্যতীত হতে লাগে। কিছু মাস পর একদিন শম্পা জানতে পারে সে প্রেগনেন্ট হয়ে গেছে। তার জন্য শম্পা খুব চিন্তিত। ঘরে বসে শম্পা খুব চিন্তা করে এই বিষয়ে। তখনই সেখানে গণেশ এসে পড়ে। শম্পাকে চিন্তিত দেখে সেখানে আসে আর শম্পাকে জিজ্ঞেস করে, আরে শম্পা, কি হয়েছে? তোমাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ গণেশ, চিন্তারই তো বিষয়। কি হয়েছে বলো তো আগে। আমি প্রেগনেন্ট হয়ে গেছি। আরে এ তো খুশির কথা। আরে না গণেশ, আমার জন্য এটা কোনো খুশির কথা না। আমি চাই না যে এখন প্রেগনেন্ট হই। এখন যদি বাচ্চা হয় আমার ফিগারটা খারাপ হয়ে যাবে, আর আমি এত তাড়াতাড়ি বাচ্চা নিতে চাই না। এই জন্যই তো কিছু বছর পরে বাচ্চা নিতে চাই। এখন আমি লাইফটাকে এনজয় করতে চাই। এক্ষুনি বাচ্চা হয়ে গেলে সব শেষ হয়ে যাবে আমার লাইফের। আরে কিন্তু শম্পা, ওপরওয়ালা যা দেয় ভালোর জন্যই তো দেয়। আমি আজ গিয়ে এই বাচ্চাটাকে অ্যাবর্শন করিয়ে নেব। আরে শম্পা, লোকে কি বলবে, আর মা জানতে পারলে কি ভাববে বলো তো? দেখো গণেশ, যাকে যা ভাবার ভাবতে দাও। আমি এই বাচ্চাটা চাই না মানে চাই না। তাহলে তোমাকে যা ইচ্ছা তাই করো, আমি চললাম। গণেশ শম্পার উপরে রাগ করে সেখান থেকে চলে যায়। আরে গণেশ, তুমি তো দুদিনে আবার বুঝে যাবে, কিন্তু যদি এই বাচ্চাটা চলে আসে আমার পুরো জীবনটা শেষ হয়ে যাবে। না না, আমি এরকম করতে পারি না, আজই গিয়ে অ্যাবর্শনটা করিয়ে আসবো। সকাল সকাল শম্পা ডাক্তারখানার জন্য বেরোয়। কুয়োতলাতে রেখা দেবী কিছু কাজ করছিল। নিজের বৌমাকে দেখে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, আরে বৌমা, কোথায় যাচ্ছ এত সকাল সকাল? ও মা, একটু ডাক্তারখানা যাচ্ছি, শরীরটা ঠিক নেই তো তাই। আরে বৌমা, আমিও যাবো নাকি সঙ্গে তোমার? আরে না না মা, আমি একাই চলে যেতে পারবো, আপনাকে চিন্তা করার দরকার নেই। শম্পা এ বলে সেখান থেকে চলে যায় ডাক্তারখানার জন্য। আরে বৌমার শরীর খারাপ, আমাকেও নিয়ে গেল না, নিশ্চয় কিছু ব্যাপার আছে। আরে হতে পারে তো বৌমা প্রেগনেন্ট আছে, খুব তাড়াতাড়ি খুশির খবর পাবো তাহলে। শম্পা অ্যাবর্শন করাবার জন্য গ্রামের রাস্তা দিয়ে হসপিটালের দিকে যায়। রাস্তা অনেক দূর ছিল। শম্পা আস্তে আস্তে যাচ্ছিল। রাস্তায় যেতে যেতে শম্পা হাঁপিয়ে যায়, এই জন্য এক জায়গায় দাঁড়িয়ে যায়। আরে হাঁপিয়ে গেলাম, অনেক দূর যেতে হবে, একটু রেস্ট করে দিয়ে আবার যাব। আজকে যেমন করেও অ্যাবর্শনটা করে আসতেই হবে আমাকে। তখনই সেখানে শম্পার নজর এক গাছের উপরে যায়। সেখানে মিষ্টি মিষ্টি আমের ফল লেগেছিল। শম্পা তা দেখে লোভে পড়ে যায়। আরে আম, আমার ফেভারিট ফল, আর খিদেও পেয়েছে। চল দু চারটে আম পেরে নি, আম খেয়ে নেবো তো শরীরে এনার্জি চলে আসবে, তারপরে চলে যাব। শম্পা এদিক ওইদিক দেখতে লাগে। তারপরে শম্পার নজর পড়ে কিছু পাথরের ওপরে। শম্পা গিয়ে ওই পাথরগুলোকে উঠায় আর সেই আম গাছে মারে। এক দুটো পাথর এইদিক ওইদিক চলে যায়। এই যা, একটাও লাগছে না, এবার তো নিশ্চয়ই লাগবে। এবার কোথায় যাবি আম? তারপরে শম্পা আবার একটা পাথর নেয় আর আম গাছে মারে। সেই পাথরটা গিয়ে একটা আমের উপরে লাগে আর আমটা সেখান থেকে ভেঙে পড়ে। সেই আম গাছের তলায় এক সাধু বাবা তপস্যা করছিল। শম্পা সেটা ধ্যান দেয়নি। সেই আমটা এসে সাধু বাবার মাথার ওপরে পড়ে। আম পড়াতে সাধু বাবাকে খুব লাগে আর তপস্যা ভেঙে যায়। সাধু বাবা, আরে কে আছে, কে আছে এখানে যে আমার তপস্যা ভঙ্গ করলো? সামনে আয়, কে আছে? শম্পা সাধু বাবার কথা শুনে সাধু বাবার সামনে এসে দাঁড়ায়। আরে দুষ্টু মেয়ে, তুই আমার তপস্যা ভঙ্গ করলি, তুই দেখতে পারিস না যে আমি নিচে তপস্যা করছি? আরে সাধু বাবা,
আপনি এখানে তপস্যা কেন করছেন? ওপরে আমের গাছ, দেখুন কি সুন্দর সুন্দর আম লেগেছে, এটাকে না খেয়ে কি করে পারি? আমি তো আমে ঢিল মেরেছিলাম, আপনার মাথার উপরে যদি আমটা পড়ে তো আমি কি করব? এটা তো আপনার দোষ। আরে দুষ্টু মেয়ে, ভুল করে আবার মানতেও চাস না যে ভুল করেছিস? এত অভিমান! ভুল? আমি কি ভুল করেছি? আমি তো আম খাবার জন্য মেরেছি। আর আপনি এখানে কেন তপস্যা করছেন? যান হিমালয়ে গিয়ে করুন, এখানে কোনো ফল পাবেন না, এখানে শুধু আম ফল পাবেন। এই জন্য তো পড়লো আপনার মাথায় আম ফল জায়গা। কার সঙ্গে আমি বহস করছি? একটা ভণ্ডা সাধুর সঙ্গে। জায়গা অ্যাবর্শনটা করাইগা, না তো আবার দেরি হয়ে গেলে আজকে আবার হবে না, কালকে আবার আসতে হবে, আর এই ভণ্ডা সাধুর সঙ্গে আবার দর্শন হবে। শম্পার কথা শুনে সাধু বাবা খুব রেগে যায়। আরে দুষ্টু মেয়ে, আমি ভণ্ডা সাধু? গরুর মতন বুদ্ধি, তুই আমার তপস্যাটা ভঙ্গ করলি, এতদিনের তপস্যাটা। যা, আমি তোকে শ্রাপ দিচ্ছি, তোর যেমন গরুর মতন বুদ্ধি ওই রকম তোর শরীরটাও হয়ে যাবে গরুর মতন দেখতে, তবে তুই বুঝতে পারবি তোর ভুলটা কি। আরে যা যা সাধু বাবা, এইসব আগের দিনে হতো, এখনকার দিনে এই শ্রাপ ফ্রাপ হয় না। গিয়ে অন্য জায়গায় ভণ্ডামো করো, কিছু পয়সা চাই তো বলো। আমি ভণ্ডা? এক্ষুনি বুঝতে পারবি যখন এই শ্রাপটা কাজ করবে যে আমার কত শক্তি আছে, আর আমার কত তেজ, আমার তপস্যার কত দম। দেখতেই দেখতে শম্পা কিছুক্ষণের মধ্যেই গরুতে পরিবর্তিত হয়ে যায়, কিন্তু অর্ধেক গরু। গরুর শরীরটা কিন্তু মাথাটা মানুষেরই থাকে। আরে আমার এটা কি হলো? আমার শরীরটা কেমন হয়ে গেল? সাধু বাবা ক্ষমা কর দাও, আমাকে ক্ষমা কর দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোমাকে এইসব বলা, ক্ষমা কর দাও সাধু বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারলি? এই শ্রাপের কোনো ক্ষমা নেই। যা, এবার তুই নিজের বাড়ি যা। এবার যতদিন না তুই এই বাচ্চাটাকে জন্ম দিবি ততদিন পর্যন্ত তোর শরীর এই রকমই থাকবে, অর্ধেক গরু আর মানুষের। গরুর মতন বুদ্ধি নিয়ে তুই যেমন কাজটা করেছিস, এবার ভোগ এই শ্রাপটাকে। শম্পার কাছে আর কোনো উপায় নাই। শম্পা এই গরুর মতন শরীর আর মাথাটাকে নিয়ে নিজের বাড়ির দিকে যায়। রেখা দেবী নিজের ঘরের দরজায় বসেছিলেন, তখনই সেখানে শম্পা এসে পড়ে। আমাদের বাড়িতে কোন গরু ঢুকলো? আমাদের তো গরু নেই, তো কোথা থেকে এলো? দেখি তাড়িয়ে আসি। রেখা দেবী সেই গরুটাকে তাড়াবার জন্য আসে, এসে যা দেখে আশ্চর্যচকিত হয়ে যায়। আরে এ কি বৌমা, তুমি গরু হয়ে গেছো কেমন করে? তোমার শরীরটা কোথায় গেল? এ তো গরু হয়ে গেছে, শুধু মাথাটাই বেঁচে আছে শুধু, এ কি হলো? আরে গণেশ, গণেশ তাড়াতাড়ি আয়, দেখ বৌমার কি হয়েছে। গণেশ তার মায়ের ডাক শুনে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে আসে। গণেশও যা দেখে ও আশ্চর্য হয়ে যায়। আরে মা, এ কি হয়েছে? শম্পা কোথায় গেল? বাকি শরীরটা কোথায় গেল শম্পার? এর তো খালি মাথাটা আছে, বাকিটা তো গরুর। হ্যাঁ বেটা, সেটাই তো দেখছি যে শুধু মাথাটাই বেঁচে আছে, বাকি শরীরটা গরুর মতন হয়ে গেছে। এবার কি করি বলতো? আর দেখ, বলতেও পারে না, গরুর মতন বলছে, কি করে বুঝবো বলতো যে কি বলছে? এবার কি করি এই প্রাণীটার বল? কি আর করবে মা, অর্ধেক শরীরটা তো গরুর, শুধু মাথাটাই তো মানুষ, ওপর থেকে বলতেও পারে না, গরুর মতন বলছে। তো ওই গাছে গিয়ে বেঁধে রাখো, দেখো কি হয়। হ্যাঁ তাই করি, ওই গাছে গিয়ে বাঁধছি। এক কাজ কর, তুই গিয়ে 2 ঝুড়ি ঘাস নিয়ে আয়, বৌমাকে খাওয়াতে তো হবে কিছু। এবার এইরকমই আস্তে আস্তে সময় ব্যতীত হতে লাগে। শম্পা যে অর্ধেক গরু হয়ে গেছিল, সে এক গাছে বাঁধা থাকে। যখনই তাকে খিদে পায়, আরে গণেশ, দেখ বৌমার খিদে পেয়েছে, যা যা ওই ঘাসের ঝুড়িটা ওর মুখের কাছে দিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তো, ঝুড়িটাকে নিয়েই যাচ্ছি। এই নাও শম্পা, ঘাস খেয়ে নাও পেট ভরে, আর চুপচাপ শুয়ে পড়ো। এবার এইরকমই দিন কাটে। বর্তমান সময় শাশুড়ি মা বাচ্চাটাকে পেয়ে খুব খুশি হয়, কিন্তু মনে দুঃখ থাকে যে ওর বৌমা অর্ধেক গরু হয়ে গেছে। আরে গণেশ, বৌমা তো গরু হয়ে গেছে, এবার এই বাচ্চাটাকে মানুষ কে করবে? কে দুধ খাওয়াবে বল?
কি করে বড় হবে। দেখতেই দেখতে সেই শম্পা যে অর্ধেক গরু হয়েছিল, সাধু বাবার শ্রাপ দূর হয়ে যায়, কেননা শম্পার বাচ্চা জন্ম হয়ে যায়। শ্রাপ দূর হতেই শম্পা দেখতেই দেখতে আবার থেকে নিজের রূপে চলে আসে, মানুষ রূপে। আরে মা দেখো শম্পা। আরে হ্যাঁ হ্যাঁ, কি দেখবো আর বল, সেই গরুটাকে দেখে দেখে তো দিন কাটছে। আরে না মা, শম্পা দেখো মানুষ হয়ে গেছে আবার থেকে। কি? হ্যাঁ রে, আরে শম্পা বউ, তুমি কি হয়েছিল তোমার যে তুমি গরু হয়ে গেছিলে আবার মানুষ হলে? বাহ, ভগবানের কৃপা। তারপর শম্পা সব কথা নিজের শাশুড়ি মা এবং স্বামীকে বলে, সাধু বাবা আমাকে ক্ষমা করো, আমার মনে অনেক পাপ চলে এসেছিল, অনেক ঘমণ্ড হয়ে গেছিল, যার জন্য আজকে আমার এই শাস্তি পেলাম। আমি সব বুঝতে পারলাম, আজকের পর এরকম কোনো কাজ করব না, যার জন্য এইসব দিন দেখতে হয়। নিজের বাচ্চার সঙ্গে স্বামীর সঙ্গে খুশি খুশি থাকতে চায়। শম্পা নিজের পূর্ণরূপে চলে এসে নিজের বাচ্চা আর স্বামী আর শাশুড়ির সঙ্গে খুশি খুশি থাকে। শাশুড়ি মাও খুব খুশি হয় এই বাচ্চাকে পেয়ে।